হ্যালো বন্ধুরা, স্বাগতম বিদ্যালয় চ্যানেলে। আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে বাংলা প্রথম পত্রে শুধুমাত্র মেন বই পড়ে 100তে 100 তোলা যায়। তো চলো শুরু করি। আজকের যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা কিন্তু অনেক সিক্রেট একটা বিষয়, কারণ হচ্ছে গিয়ে এই সিক্রেট বিষয়টা শুধুমাত্র টপাররাই জানেন। তো আজকে আমি সবার মাধ্যমে যে এটা শেয়ার করব কিভাবে সবাই আমরা বাংলা প্রথম পত্রে 100তে 100 তুলতে পারি। প্রথম আমি কবিতা নিয়ে বলি, কারণ কবিতাতে নাম্বার তোলা অনেক হার্ড হয়ে যায়। কারণ হচ্ছে গিয়ে আমরা সাধারণত কবিতার যে উদ্দীপকটা আছে ওটা আমরা কম বুঝি, এমনকি কবিতায় আনসার করতে আমরা চাই না। কিন্তু বন্ধুরা, তোমরা তো জানো না যে সবচেয়ে বেশি নাম্বার তোলা যায় কবিতাতে। কারণ টিচাররা যখন দেখে যে একটা স্টুডেন্ট কবিতার যে সৃজনশীল আছে এগুলা বেশি করে সলভ করছে, তখন ওই টিচার স্টুডেন্টের উপর একটা ভালো একটা ধারণা সৃষ্টি হয় যে স্টুডেন্টটা ভালো। তো আমি প্রথমে তোমাদেরকে কিভাবে কবিতায় ভালো একটা প্রিপারেশন নেবা সেটা বলতেছি। দেখো, তোমরা কিন্তু সচরাচর কবিতাগুলো কি করো, শুধুমাত্র একবার রিডিং পড়ো বা ওই যে সার সংক্ষেপটা মুখস্থ করে ফেলো। এই করে কি হয় যে আমরা শুধুমাত্র সৃজনশীলগুলো আনসার করতে পারি, কিন্তু আমরা অ্যান্সারগুলোতে খুব একটা আনসার পারি না। কারণ হচ্ছে কি আমরা তো মেন বোর্ড যে কবিতাটা আছে এটা আমরা পড়ি না। কিন্তু আমার প্রথম শর্ত হচ্ছে তোমরা অবশ্যই অবশ্যই যে কবিতা দেওয়া হবে সবগুলো কবিতা তোমাকে প্রথম কাজ হচ্ছে মুখস্থ করতে হবে। প্রথম কাজ কি, আমাদের অবশ্যই কবিতাগুলো মুখস্থ করতে হবে। কারণ হচ্ছে কবিতা যখন মুখস্থ করবা তখন তুমি এখানে যে সৃজনশীলতা দেওয়া হবে সৃজনশীলগুলো পারবা, এমনকি যে এমসিকিউগুলো আসবে কবিতার লাইন থেকে কিন্তু প্রত্যেকটা এমসিকিউ আসে। তখন আমরা কবিতার লাইনগুলো যখন পড়া থাকবে তো এমসিকিউগুলো তোমরা খুব ইজি ভাবে পারবে। এরপরে 2 নম্বর কাজটা হচ্ছে যে সার সংক্ষেপ আছে ওই সার সংক্ষেপটা মুখস্থ করা। সারসংক্ষেপ কি করতে হবে, কবিতার যে সার সংক্ষেপটা আছে ওটা মুখস্থ করতে হবে। কারণ হচ্ছে যে আমরা কবিতার সার সংক্ষেপ যদি না বুঝি তাহলে ওই কবিতা কি বলতে চাইছে আমরা উদ্দীপকে বা সৃজনশীলে সেটা আনসার করতে পারবো না। এরপর আমাদের 3 নম্বর কাজ হচ্ছে যে শব্দার্থগুলো থাকবে সেগুলো পড়া। শব্দার্থগুলা মাস্ট বি পড়তে হবে, কারণ শব্দার্থ থেকে বা টিকা যে টিকাগুলো থাকে ওই টিকা থেকে আমাদের কি আসে যে খ নাম্বার অনুদান যে প্রশ্নগুলো আছে ওগুলো আসে এই শব্দার্থ বা টিকা থেকে। শব্দ থেকে বেশিরভাগ হচ্ছে গিয়ে জ্ঞানমূলক কোশ্চেনগুলো আসবে এবং এমসিকিউ আসবে, আর টিকা থেকে আসবে অনুধাবন কোশ্চেনগুলো। তো এখন দেখো, তুমি যখন একটা কবিতা নিবে, একটা কবিতা নেওয়ার পরে ওই কবিতাটা প্রথমে তোমাকে মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে? মুখস্থ করা শেষ হলে এবার কবিতার প্রত্যেকটা লাইন বাই লাইন কি বলছে এটা বোঝার চেষ্টা করবা। এবং যে ওয়ার্ডটা তুমি বুঝো না, যে একটা ওয়ার্ড আছে যে আমি এটা বুঝি না, তখন কি করবা ওটা টিচার থেকে বা গাইড থেকে নিয়ে কি করবা ওই ওয়ার্ডের অর্থটা পাশে লিখে ফেলবা, ঠিক আছে? এতে করে কি হয় যে কবিতাটা মুখস্থ করতে এবং মনে রাখতে খুব ইজি হয়। এরপর 2 নম্বর হচ্ছে সার সংক্ষেপটা অবশ্যই অবশ্যই মুখস্থ করে ফেলতে হবে। হ্যাঁ, তারপর 3 নম্বর কি হচ্ছে শব্দগুলা মুখস্থ করতে হবে। এটা হচ্ছে তোমার জাস্ট কবিতা কিভাবে শিখবে সেটা। এরপর একইভাবে আমাদের যে গদ্যাংশ আছে, গদ্যর প্রথম কাজটা হচ্ছে কবিতা গদ্যাংশ না পড়ে প্রথম কাজটা হচ্ছে তুমি সার সংক্ষেপে পড়বা ভালো করে। কেন তুমি প্রথমে সারসংক্ষেপ করবা, কারণ হচ্ছে গিয়ে আমি যখন একটা যেটা আমি বিশেষ করে করি সেটা হচ্ছে আমি যখন একটা একটা গদ্যের একটা বড় একটা গল্প, ওই গল্প আমি যখন সারসংক্ষেপটা পড়ে ফেলে তখন আমি মাথায় ঢুকে যাই যে আমার এখানে যে এই গল্পে কি বলতে চেয়েছিল। তখন আমি যদি কোন একটা ওয়ার্ড বা কোন একটা লাইন আমি যদি নাও বুঝতাম, কারণ হচ্ছে অনেক সময় দেখা গেছে যে সাধু ভাষায় এগুলা বলা হয়। তো সাধু ভাষা বলা হলে তো অনেক সময় আমাদের জন্য ঝামেলা হয়ে যায়, যে আমরা বুঝতে কম পারি। তো এই জন্য আমি কি করি, প্রথমে সার সংক্ষেপ যেটা সেটা পড়ে ফেলি, ভালো করে পড়ে ফেলি, এমনকি বুঝে বুঝে পড়ি। তো এতে করে কি হয়, আমি যদি একটা লাইন নাও পারি তখন আমার এটা ক্লিয়ার হয়ে যায়। এরপর আমাদের কাজটা হচ্ছে কি প্রত্যেকটা লাইন বাই লাইন যে গল্পের প্রত্যেকটা লাইন বাই লাইন পড়া। লাইন প্রত্যেকটা লাইন বাই লাইন রিডিং পড়তে হবে, ঠিক আছে? এরপরে কি করতে হবে, আমরা যখন সারাংশ পড়ে পারবো তখন লাইন বাই লাইন রিডিং পড়বো, তখন আমাদের অনেকটা ক্লিয়ার হয়ে যাবে আমরা এই গল্পের কি বুঝতে। এরপরে আমাদের 3 নম্বরে কি করতে হবে, 3 নম্বর হচ্ছে ওই যে ওই গল্পের যে শব্দার্থ ঠিক আছে সেগুলো পড়ে ফেলতে হবে।
এতে করে কি হবে, এতে করে তোমার যে বোর্ড বই থাকে, বোর্ড বই একটু মাথা রাখবা, সেটা হচ্ছে গিয়ে বাংলা প্রথম পত্রে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু বোর্ড বইয়ে থেকে দেওয়া হয়। আর যখন তুমি এই লাইন বাই লাইন রিডিং পড়বা, তখন অবশ্যই যে লাইনটা তোমার থেকে মনে হচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট, ওটা কি করবা, নিচে আন্ডারলাইন করে দিবা। কেননা একটা গল্পের মোটামুটি মনে করো যে কিছু কিছু লাইন ইম্পর্টেন্ট আছে, তো তুমি কি করলা, এগুলো আন্ডারলাইন করে দিলা, এবং যখন পুরো গল্পটা পড়া শেষ প্রথমত সার সঙ্গে পড়ে ফেললাম, এরপরে কি করলা, লাইন বাই লাইন রিডিং পড়লা এবং যে ইম্পর্টেন্ট লাইনগুলো আছে সেগুলো আন্ডারলাইন করলাম। এরপর শব্দগুলো মুখস্থ করতে হবে। এর কি করবো, মুখস্থ করার পরে আমাদের যে আন্ডারলাইনগুলো আমরা দিয়েছি ইম্পর্টেন্ট লাইন, সেগুলো আবার একবার রিভাইজ দিব। এতে করে আমাদের পুরো গল্পের যে হিস্টোরিটা, এটা আমাদের মাথায় সেট হয়ে যাবে। আর যখন এই সৃজনশীল আসে আমরা খুব ইজি ভাবে এটা করতে পারবো। এখন আমি তোমাদেরকে দেখাবো কিভাবে সৃজনশীলের মাধ্যমে, মানে আমরা যে এখন এটা তো বুঝছি আমরা কিভাবে পড়বো, এখন আমি পরীক্ষাটা কিভাবে উপস্থাপন করব, মানে আমি কিভাবে লিখলে বাংলা প্রথম পত্রের সৃজনশীল আমি 100 তুলতে পারবো, সেটা আমি বুঝিয়ে বলতেছি। দেখো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে এমনভাবে প্রথমে সৃজনশীল লেখার টেকনিকটা দেখিয়ে দিব, যাতে করে তোমরা এভাবে সৃজনশীল লিখলে অবশ্যই তোমরা 10-এ 10 তুলতে পারবে। তো কিভাবে করবে দেখো, আমি এখানে কিছু এই যে ঘর করছি, এগুলো একটা একটা পেজ ধরবো। তো পেজে আমরা মাথা রাখবো যে প্রত্যেকটা সৃজনশীল আমরা মিনিমাম 5 পেজটা, মানে 5 পেজ করে আমরা করব। কিভাবে করবো এটা দেখো, মনে করেন যে আমি একটা গল্পের কবিতার একটা সৃজনশীল করবো, ঠিক আছে, একটা কি করবো, কবিতার সৃজনশীল। তো আমাদের প্রথমত আমরা কি করে, এই যে এখানে ধর এটা মার্জিন করার পরে সাপোজ আমি এখানে একটা মার্জিন করলাম, দেখো এটা হচ্ছে মার্জিন, তারপরে পেজ। এখন এখানে কি লিখবো, ধর 6 নং প্রশ্নের উত্তর, 6 নং প্রশ্নের উত্তর আমি এখানে ক লিখলাম। হ্যাঁ, ক লেখার পর আমি জাস্ট এভাবে একটা ঢেউ দিয়ে দিব, 6 নং প্রশ্নের উত্তর ক। এখানে আমাদের জ্ঞানমূলক একটা কোশ্চেন থাকতে পারে, যে কোন একটা জ্ঞানমূলক কোশ্চেন তো ছোট হয়, তো আমি এখানে বুঝাইছি জাস্ট ধরো আমি এখান থেকে শুরু করলাম, একটা জ্ঞানমূলক প্রশ্ন এখানে লিখলাম, বা একটা কাকে বলে লিখলাম, এখানে আমাদের প্রথম ক নাম্বার শেষ, ঠিক আছে। এবার আমাদের খ নাম্বার করবো, আমরা কিন্তু খ নাম্বার এখান থেকে শুরু করি, বাট আমরা আমার মতে যে আমি যেটা করতাম, যে 10 আমি কিভাবে পেতাম, আমি এখানে কখনো এখান থেকে শুরু করতাম, মানে একটু ফাঁক করে আমি এখান থেকে শুরু করতাম। যেমন আমি এখানে লিখবো 6 নং প্রশ্নের উত্তর খ। এবার আমি একটা ডট দেবো। আমরা জানি অনুধাবন যেটা, সেটা কিন্তু 2 নাম্বার, আর যেহেতু এটা 2 নাম্বার, আমাদের এটা দুইটা অংশে বিভক্ত, একটা হচ্ছে জ্ঞানমূলক, একটা হচ্ছে অনুধাবনমূলক। তো আমাদের কি করতে হবে, প্রথম যেটা সেটা হচ্ছে জ্ঞানমূলক, আমরা সবসময় কি করি, এখান থেকে শুরু করি। এতে করে আমাদের যে একটা সৃজনশীলের সৌন্দর্য, সেটা কিন্তু একটু ব্যাঘাত ঘটে। তো আমরা আজকে কি করব, সৃজনশীল আমরা শুরু করব এখান থেকে, একটু করে ফাঁক রাখবো, এখানে একটু করে ফাঁক দিয়ে আমরা সৃজনশীল শুরু করব এখান থেকে। হ্যাঁ, ধরো আমাদের এখানে থেকে শুরু করে এখান থেকে আমি একটা প্যারা লিখে ফেললাম। এখানে যেহেতু খ নাম্বার, এটা কয় প্যারা লিখতে হবে, 2 প্যারা, আমরা তো সবাই জানি। তোমরা আমি এখানে 1 প্যারা শেষ করলাম। হ্যাঁ, এটা 1 প্যারা। এরপর আমি আবার এখান থেকে শুরু করব, মানে এখানে শুরু করলাম, এখানে আমার এটা শেষ, এখানে আমার 2 প্যারা শেষ, এখানে 1 প্যারা, এখানে 1 প্যারা। টিচাররা যখন তুমি এভাবে শুরু করবা, এখানে খাতার একটা সৌন্দর্য অটোমেটিক বৃদ্ধি পাবে। যখন তুমি অনেকগুলা পেজ লিখে ফেলবা, নিজে যখন একবার দেখবা যে এখানে তোমার থেকে ভালো লাগবে যে তুমি এত ভালো করে বা এত সুন্দর করে লিখতে পারছো। এতে করে কি হয়, যে আমাদের অল্প লেখে আমাদের কিন্তু অনেকগুলা পেজ, মানে বেশি, টিচার মনে করে যে কি তুমি অনেক বেশি লিখছো, বাট এখানে একটু ফাঁকবাজি হয়, কিন্তু টিচার এটা ধরতে পারে না। তাহলে তুমি কি করবা, এখান থেকে শুরু করবা, এখানে একটা পার্ট লিখবা, 1 প্যারা লিখবা, এবার এখান থেকে শুরু করে এখানে 1 পার্ট লিখবা। এটা হচ্ছে কি ক আর খ, সবসময় মাথা রাখবা যে ক খ 1 পৃষ্ঠায় লেখার। এরপর মনে করো আমি এখানে লিখবো ঘ নাম্বার, 6 নং প্রশ্নের উত্তর ঘ। তো ঘ নাম্বার অবশ্যই আমাদের কয় প্যারা লিখতে হয়, 3 প্যারা লিখতে হয়। তো একইভাবে আমরা খ যেভাবে করছি, এভাবে তোমার 3 প্যারা আমরা কিভাবে লিখবো, এখান থেকে শুরু করবো আমরা, ঠিক আছে। ধরো এখান থেকে আমি শুরু করলাম, আমার প্রথম পারাটা এখানে শেষ, শুরু করবো থেকে, তো এখান থেকে শুরু করলাম, বা তুমি একটু ফাঁক রেখে শুরু করতে পারো। এখানে আমাদের প্রথম পারা শেষ, এরপরে একটু না লিখে বা এখানে শেষ হলে, যদি আমাদের কোনো জায়গায় ধরো এখানে শেষ হলো, ঠিক আছে, আমরা কি করবো, একটা লাইন ফাঁক রাখবো। কয় লাইন ফাঁক রাখবো, 1 লাইন। এতে করে বোঝা যায় কি আমাদের এটা একটা প্যারা হয়েছে। যখন তোমার টিচার দেখবে যে তুমি ঘ নাম্বার যখন 3টা প্যারা লিখছো, তোমাকে অবশ্যই এখানে 3-3 বাধ্য। এরপর তুমি একটু লেখার পরে একটু একটা লাইন খালি রেখে এখান থেকে শুরু করবা। এখানে আবার এখান থেকে শুরু করার দরকার নাই, আমরা শুধু প্রথম থেকে শুরু করবো, যখন উত্তর তখন থেকে আমরা একটু ফাঁক করে করবো। এরপরে এখান থেকে আমি শুরু করলাম, ধরো উদ্দীপকে যা লিখতে হবে এগুলো লিখলাম, লিখে আমার এখানে আরেকটা প্যারা শেষ, তার এখানে 2টা প্যারা শেষ। হ্যাঁ, এখানে কিন্তু আমি যখন ফাঁক রাখছি, তখন এখানে প্যারা বোঝা যাচ্ছে। এরপর আমি আরেকটা প্যারা এখান থেকে
না, আমরা চেষ্টা করবো কি এখানে মিনিমাম এই পেজে আসার জন্য। তো আমি এখানে যদি প্রথম প্যারা শেষ হয়, এখানে উদ্দীপক থেকে বা বইয়ের কথাগুলো একটু মধ্যে লিখবো। এখানে শেষে কি করতে হবে, একটা লাইন আমরা লিখবো না, কারণ হচ্ছে গিয়ে একটা খাতার সৌন্দর্য বৃদ্ধি পায় এই জিনিসগুলোতে। আমরা কিন্তু নিচে দিয়ে জায়গা পাই না, তাও কিন্তু অনেক কষ্ট করে চিপে হলে আমরা কি একটা লাইন লিখি, দরকার নাই। তো আমরা কি করব, আমরা একটা লাইন ফাঁক রেখে তারপরে এটা এখানে লিখে ফেলবো। তারপর এখানে আমরা না লিখে আমরা কি করবো, অপোজিট পেজে চলে আসবো। তো চেষ্টা করবো আমরা দ্বিতীয় প্যারাটা এখানে শেষ করে মিনিমাম এখানে জাস্ট একটা বা দুটা লাইন লেখার, ঠিক আছে? কয়টা লিখবো, এক বা দু লাইন। তো আমাদের 2 প্যারা শেষ। 3 নাম্বার প্যারা আমরা সেম এখান থেকে শুরু করলাম করে আমাদের মাথায় একটা জিনিস থাকতে হবে, সেটা হচ্ছে আমরা ওই পেজে নতুন যে পেজটা নিয়েছে 3 নাম্বার প্যারা লেখার জন্য, ওখানে অর্ধেকের বেশি অর্ধেকের বেশি হলে আমাদের কভার করতে হবে। আমি যখন অর্ধেকের বেশি কভার করে ফেলবো, তখন ওই প্রশ্নে মানে ওই পেজের আর যে অংশটা থাকবে ওখানে না লিখলে আমাদের চলবে। এটা বোর্ড থেকে সিস্টেম দেওয়া হয়েছে যে আমি যদি একটু এখানে লিখি, এখানে না লিখলেও কিন্তু আমাকে নাম্বার কাটবে না। কিন্তু এটা যদি আমি করি, মনে করো যে আমার এখানে অর্ধেকের বেশি আমার এখানে শেষ হয়েছে, ঠিক আছে, এখানে শেষ, তাহলে আমি একটুকে আমি যদি প্রশ্ন আনসারটা নাও লিখি, তাও আমাকে ফুল নাম্বার দিতে বাধ্য। কারণ দেখো, তুমি যখন এখানে এক প্যারা লিখলা এখান পর্যন্ত, কিন্তু ফাঁক আছে, আবার এখান থেকে শুরু করে এখান পর্যন্ত লিখলা 2 প্যারা, এখানে লিখলো 3 প্যারা। দেখো তোমার থেকে ভালো লাগবে যখন এখানে গ্যাপ, তারপর এখানে একটু গ্যাপ আছে, এখানে তোমার নিজে থেকে মনে হবে যে এখানে কি 3 তোমাকে দিতে হবে। এবং টিচাররা যখন বাংলার ক্ষেত্রে বাংলা প্রথম থেকে কি হয় যে কি লিখছে এটা খুব একটা ম্যাটার করে না, প্রথম দিকে টিচাররা পড়ে আর পুরাটা এত রিডিং পড়ার টাইম পায় না। তো স্যাররা তো কি করে, জাস্ট খাতার সৌন্দর্য, লেখার স্টাইল এগুলো দেখে স্যাররা কি করে নাম্বার দিয়ে দেয়, ফুল নাম্বার দিতে বাধ্য থাকেন। এখন মনে করো আমি এখানে এবার 6 নং প্রশ্নের উত্তর ঘ করব, ঠিক আছে? তো ঘ করতে আমি এভাবে সিম্পল ভাবে জাস্ট একটা ঢেউ দিয়ে দেবো। অনেকে কিন্তু আমরা কি করি, এই যে মনে করো এভাবে 6 নং প্রশ্ন উত্তর দিয়ে আমি কি করি, এভাবে দাগ দিই। এটা করে কি হয়, একটু বাঁকা হয় বা দেখতে বিশ্রী দেখা যায়। কিন্তু যখন তুমি এভাবে ঢেউ দিবা, হ্যাঁ, ঢেউ কিন্তু অনেক আরো বেশি বাঁকা হয়। এই যে ঢেউ কিন্তু বাঁকা হয়, বাট যখন বাঁকা হলেও ঢেউটা তো এমনিতেই বাঁকা, যার কারণে বাঁকা হলে এটা খারাপ দেখা যায় না, এটা দেখতে সুন্দর দেখা যায়। এই জন্য সবসময় চেষ্টা করবা এইভাবে ঢেউ দেওয়ার। এরপর কি করবা, এটা আমরা শুরু করব। তো শুরু করার মতো প্রত্যেকটার মতোই আমরা এখান থেকে শুরু করব। এখান থেকে শুরু না করে কি করবো, এখান থেকে শুরু করবা। তোমাদের আমি বারবার বলছি, তোমরা নিজের একবার ট্রাই করে দেখবা যে লেখা শেষ করে, মানে এই স্টাইলে লেখা শেষ করে যদি তুমি পেজটা দেখো, মানে একটা সৃজনশীল লেখছো পেজটা বা তুমি নিজে দেখো, দেখবা তোমার থেকে ভালো একটা অনুভূতি সৃষ্টি হবে যে এত সুন্দর করে লিখছি আমি, তোমার বিশ্বাস হবে না। এবার দেখো, তাহলে আমি কি করবো, যেহেতু ঘ নাম্বার এটা 4 প্যারা লিখতে হবে, তো মনে করো আমি এখান থেকে শুরু করলাম, এখানে শেষ করলাম, বা ধর বড় করে লিখলাম, আমি এখানে শেষ করলাম, ঠিক আছে? শেষ করলে আমি কি করবো, একটা লাইন ফাঁক রাখবো, কারণ আমাদের এটা প্যারা বোঝাতে হবে। তো আমি একটা লাইন ফাঁক করে এখানে আমার 2 নম্বর প্যারা আমি শুরু করলাম। হ্যাঁ, ধরো আমি এখানে 2 নম্বর প্যারা লিখলাম, এখানে লিখলাম, এখান থেকে কি করবো, একটা লাইন খালি রাখবো, এখানে এক লাইন খালি লাগবে, একটু মাথা রাখবা, এক লাইন খালি, ঠিক আছে? সেম আমাদের কি করতে হবে, এখানে এক লাইন খালি রাখবো। এতে করে আমাদের খাতার সৌন্দর্যটা বৃদ্ধি পাবে। খালি রাখার পরে আমি কি করবো, এখানে চলে আসবো, ধরুন আমি এখানে 2 প্যারা শেষ করলাম, ঠিক আছে, বা এখানে আমি 2 প্যারা শেষ করতে পারলাম। এরপর আমি এখানে আরেকটু ফাঁক রেখে এক লাইন, বেশি না, বেশি রাখলে কিন্তু আমার এটা দেখতে বিশ্রী দেখা যাবে। সর্বোচ্চ কয় লাইন ফাঁক করতে পারবা, এক লাইন। কিন্তু আমরা কি করি, পরীক্ষার হলে অনেকে যে স্টার মার্ক ইউজ করি, স্টার দিয়ে গোল দিয়ে প্যারা বোঝানোর জন্য, কিন্তু এটা হচ্ছে অযথা। মানে এটা না দিয়ে যদি তুমি এভাবে করো, অনেক সময় টিচাররা কিন্তু স্টার মার্ক, গোল চিহ্ন, মানে যে কোনো চিহ্ন এগুলা প্রত্যাখ্যান করে, মানে এগুলা গ্রহণ করে না। এই জন্য তুমি কি করবা, একটা লাইন ফাঁক রাখবা, এতে করে আমাদের বোঝা যায় এটা একটা প্যারা হয়েছে। এরপর আমি এখানে একটা লাইন ফাঁক করে এখান থেকে শুরু করলাম, ধরো আমি এখানে একটু লিখলাম 3 নম্বর প্যারা, তাহলে এখানে শেষ করলাম, আর একটু ফাঁক রেখে 4 নম্বর প্যারা আমি সুতরাং দিয়ে এটা শেষ করে দিলাম। হ্যাঁ, ধরো এটা শেষ। তাহলে আমাদের এটা অর্ধেকের বেশি হয়ে গেছে না? অর্ধেকের বেশি হলে বাকিটা আমাদের লেখা কোনো প্রশ্নে আসে না। হ্যাঁ, তাহলে আমাদের দেখো, একটা সেন্টেন্স যদি তুমি এভাবে লেখো, এই যে এখান থেকে শুরু করলা, প্রথম ক এখানে লিখলা, এখানে খ লিখলা, এখানে থেকে এখানে ঘ লিখলা, এখান থেকে এখানে ঘ লিখলাম। এভাবে তুমি যদি একটা সৃজনশীল 5টা পেজে লেখো, তোমাকে অবশ্যই প্রত্যেকটা সৃজনশীলে কি করবে, 10-এর মধ্যে তুমি 10 না হোক 9 হলেও মার্কস দিয়ে পাবে। তাহলে দেখো, তুমি যদি 6টা আনসার করতে পারো, তাহলে কত হচ্ছে, 6 নং 54। ওখানে যদি তুমি 30-এর মধ্যে 30 তুলতে পারো, তাহলে কত হচ্ছে,
94 বা 84 এর মধ্যে তোমার নাম্বার চলে আসতেছে। হ্যাঁ, তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন, তাহলে এভাবে করবা, এভাবে করলে অবশ্যই তোমরা ভালো একটা মার্ক তুলতে পারবা। এখন দেখো, এটা হচ্ছে গিয়ে কি সৃজনশীলের ক্ষেত্রে তোমরা কিভাবে সৃজনশীল লিখবা, আর তোমরা যদি সৃজনশীল কিভাবে বানিয়ে লিখতে হয় সেটা যদি না পারো, পরও আমি তোমাদের জন্য একটা ভিডিও বানাবো, সেটাতে কিভাবে সৃজনশীল লিখতে হয়, বানিয়ে কিভাবে সৃজনশীল লিখে 10-এ 10 তুলতে পারবা সেই রকম একটা ভিডিও বানাবো। এখন দেখো, আমরা এমসিকিউ ব্যাপারটা বলি। এমসিকিউ তো আমরা সচরাচর কি করি, যে একটা কোশ্চেন আছে, এটা আমরা আনসার করে ফেলবো। তো এটা আমাদের কি করতে হয়, এমসিকিউর ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা লাইন বাই লাইন, মানে আমাদের যে মেন বই আছে, মেন বইয়ের প্রত্যেকটা লাইন এমনকি কবিতার প্রত্যেকটা লাইন আমাদের মুখস্থ করতে হবে। আর যাতে করে আমাদের যখন এগুলো মুখস্থ করবে, এরপরে তুমি কি করবা, বইয়ের এমসিকিউগুলো একটু সলভ করবা, গাইডের এমসিকিউগুলো সলভ করতে চেষ্টা করবা, না অথবা তুমি মেন বই পেজ বাই পেজ পড়লে এনা হয়ে যাচ্ছে। এখন দেখো, আমরা এমসিকিউগুলো কিভাবে সলভ করব। আমরা কিন্তু পরীক্ষার হলে 30টা এমসিকিউ দেওয়া থাকে, 30টা সময় হচ্ছে 30 মিনিট। হ্যাঁ, তো 30টা এমসিকিউ 30 মিনিটে একটু আমাদের প্রশ্ন পড়া, উত্তরটা একটু মাথা চিন্তা করে বোঝা, এরপর আমাদের ফিল আপ করা, এটা একটু প্যারা হয়ে যায়। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে খুব শর্টকাট ভাবে একটা তুমি ওই যে অপশনটা কিভাবে ফিল আপ করবে। দেখো, আমাদের একটা সৃজনশীল মনে করো, একটা এমসিকিউতে এই যে ক, খ, গ, গ, এভাবে কি আছে, 4টা অপশন আছে। তো আমরা এখানে আমরা বেশিরভাগ মানে 90% আমরা কিভাবে করি, আমরা বৃত্তপাত করি। এভাবে কিভাবে বৃত্তপাত করে দেখো তো, এই যে এই পাশ থেকে মানে এভাবে করে আমরা মাঝখানে করি, মাঝখানে করার পরে এভাবে এভাবে করি, পাশে পাশে, এবার পাশে করে আমরা কি করি, এটা বৃত্তপাত করি। এতে করে কিন্তু আমাদের মোটামুটি একটা বৃত্তপাত করতে 15 থেকে 20 সেকেন্ড চলে যায়, বা আরো বেশি যায়। কিন্তু যদি এই সেম বৃত্তপাতটা তুমি যদি একটু আলাদাভাবে করো, মানে কিরকম দেখো, তুমি যদি পাশে প্রথম থেকে নাও, মানে মাঝখানে না, তুমি যদি পাশে নাও, এভাবে নিলে তুমি জাস্ট সর্বোচ্চ 3 থেকে 4 সেকেন্ড, মানে কি করবা, বাইর থেকে ধরো এটা আনসার, তো আমি বাইর থেকে নিব। এবার বাইর থেকে নিয়ে যখন এভাবে তাড়াতাড়ি করবা, তখন খুব তাড়াতাড়ি হবে, এমনকি বাইরে যাবার কোনো সম্ভাবনা থাকবে না। কিন্তু আমি যখন এবার মাঝখানে করি, এবার আমি যখন মিলাতে যাই, তখন দেখা যায় যে একটু বাইরে চলে যায়, এই পাশে চলে যায়, এটা একটু আমাদের ঝামেলা হয়ে যায়। তো তোমরা কি করবা, তোমরা প্রথমে 4 পাশে নিবা, 4 পাশে ভাবে বৃত্ত নিয়ে এভাবে ইচ্ছে করে মতো করাচ্ছে। এতে করে কি হয়, সময় খুব তাড়াতাড়ি, মানে অনেক সময় বেঁচে যায়, এমনকি অনেক স্পিডে বৃত্তপাত গুলা হয়ে যায়। হ্যাঁ, তো আজকে তোমাদেরকে যে টিপস গুলা দিয়েছি, এগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কিছু টিপস, এগুলো তোমরা পরীক্ষায় অবশ্যই অ্যাপ্লাই করবে। তো বন্ধুরা, আমি তোমাদেরকে যেভাবে সাজেশন দিয়েছি যে কিভাবে পড়তে হবে, তোমরা যদি ওইভাবে পড়ো এবং এইরকম ভাবে যে সৃজনশীল লিখতে হবে, এভাবে যদি তোমরা সৃজনশীল লেখো, আমি 100% শিওর যে তোমরা 100তে 100 না পেলেও তোমরা মাস্ট A+ পাবে। এটা তোমরা লিখিতভাবে নিতে পারো। তোমরা যদি এভাবে লেখো, এভাবে সৃজনশীল যদি ঠিকভাবে লিখতে পারো, এতে করে 100% তোমরা কি করতে পারবা, A+ তুলতে পারবে। তো আসলে ভিডিওটি তোমাদের ভালো লাগছে, এবং এই ভিডিওটি তোমরা কি করবা, তোমাদের প্রত্যেকটা ফ্রেন্ডকে শেয়ার করে দিবা, যাতে করে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে, এবং কিভাবে একটা সৃজনশীল লিখতে পারে, এবং কি পড়লে বাংলা প্রথম পত্রে A+ হবে সেটা তারাও জানতে পারে। তো অবশ্যই আমার ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবা, পাশে থাকবে, ভালো থাকবে, খোদা হাফেজ।